আপনারা কি জানেন গুগলে প্রতিদিন 8.5 বিলিয়ন বারেরও বেশি সার্চ হয়। যদি গড় করি তাহলে দেখা যাবে পৃথিবীর প্রতিটি মানুষ অন্তত দিনে একবার হলেও গুগলে কিছু না কিছু সার্চ করে। Hey Google. এটা কোনো সিম্পল ব্যাপার না, তবে বরাবরের মতোই ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপের মতো এই সার্চও সম্পূর্ণ ফ্রি। বিনামূল্যে এত কিছু দেবার পরেও গুগলের বাজার মূল্য $2 ট্রিলিয়ন বেশি হয় কেমনে? এটা কিভাবে সম্ভব? গুগল আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, অথচ কিভাবে এত বড় কোম্পানি হয়ে উঠল? প্রশ্নের উত্তর খুঁজি চলুন। গুগল সার্চের শুরু 1998 সালে। ইন্টারনেট জগতে এই বিশাল পরিবর্তনের শুরুটা করেছিলেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ল্যারি পেজ ও রাশিয়ার সের্গেই ব্রিন। 90-এর দশকে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পিএইচডি করতে গিয়ে তাদের পরিচয়। ওই সময় ইন্টারনেটে কোনো কিছু খুঁজে পাওয়া ছিল খুবই ঝামেলার, আর এই ঝামেলার কাজটি সহজ করতেই তারা তৈরি করেছিলেন গুগল। এর আগে একটি থিসিস প্রকল্পের কাজ হিসেবে ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন এটি তৈরি করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল বিশ্বের সমস্ত তথ্যকে সংগঠিত করা এবং তা সবার জন্য সহজে ব্যবহারযোগ্য করে তোলা। শুরুর দিকে গুগল ছিল একটি অসাধারণ সার্চ ইঞ্জিন। 2000 সালে অ্যাডওয়ার্ডস সিস্টেম চালু করে এগিয়ে যায় গুগল, যা আজ গুগল অ্যাডস নামে পরিচিত। এর মাধ্যমে গুগলের সার্চ রেজাল্টের পাতায় কোম্পানির বিজ্ঞাপন দিয়ে আয় করা শুরু করে। কিছুদিন পরে গুগল সার্চ ইঞ্জিনের পাশাপাশি আরও অনেক সার্ভিস চালু করে। বিশেষ করে 2004 সালে জিমেইল এবং 2005 সালে গুগল ম্যাপস চালুর পর গুগল লিটারেলি পুরো পৃথিবীকে বদলে দেয়। 2006 সালে গুগল ইউটিউব কিনে নেয়, যে প্ল্যাটফর্মে আপনি এই ভিডিওটি দেখছেন। অনেকেই জানেন না, ইউটিউব কিন্তু প্রথমে আলাদা একটি কোম্পানি ছিল। 2006 সালে গুগল এটি কিনে নেয় এবং 2008 সালে গুগল অ্যান্ড্রয়েড চালু করে। এই ফোন আপনি সবাই দেদারসে ব্যবহার করছি। গুগলের হার্ডওয়্যার প্রোডাক্টের মধ্যে গুগল পিক্সেল স্মার্টফোন, ক্রোমবুক ল্যাপটপ এবং স্মার্ট হোম ডিভাইসগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে। গুগল এআই নিয়েও কাজ করছে, তবে এটা মনে করার কারণ নেই গুগল সব সময় সফল। যে উদাহরণগুলো এতক্ষণ দিয়েছি এগুলো গুগলের সাকসেসফুল প্রোডাক্ট, তবে গুগল অনেক কিছু করেই ব্যর্থ হয়েছে। যেমন গুগল ফেসবুকের সাথে প্রতিযোগিতা করতে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়। গুগল হ্যাংআউট একটি চ্যাটিং অ্যাপ যা একসময় জনপ্রিয় ছিল, কিন্তু 2022 সালে তা বন্ধ হয়ে যায়। গুগল নেক্সাস ট্যাবলেটও ছিল যা আইপ্যাডের সাথে প্রতিযোগিতা করছিল, কিন্তু কিছু সময় পরেই গুগল সেগুলো বন্ধ করে দেয়। গুগল পডকাস্ট, গুগল ওয়েব, এমন অনেক ব্যর্থতার উদাহরণ রয়েছে যেগুলোর সংখ্যা আসলে সাফল্যের তুলনায় অনেক বেশি। যদি আপনি উইকিপিডিয়ায় গুগলের ব্যর্থতার তালিকা দেখেন, সেখানে 200-এরও বেশি পণ্য এবং পরিষেবা লিস্ট পাবেন যা পুরোপুরি ফ্লপ। এখানে একটি শিক্ষণীয় ব্যাপার আছে, তা হচ্ছে যদি আপনি সত্যি সফল হতে চান তবে আপনাকে বহুবার ব্যর্থ হতে হবে। এবার আসা যাক গুগলের সবচেয়ে লাভজনক প্রোডাক্ট কোনটি সে প্রসঙ্গে। নিঃসন্দেহে সেটি গুগল সার্চ অ্যাডস। গুগলের 2022 সালের রেভিনিউ চার্টের দিকে তাকালেই বোঝা যায় মোট $280 বিলিয়ন রেভিনিউয়ের 58% অর্থাৎ 162 বিলিয়নই এসেছে গুগল সার্চের সাথে দেখানো বিজ্ঞাপন থেকে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ আয় হচ্ছে গুগল নেটওয়ার্ক অ্যাডস। গুগল বিভিন্ন ওয়েবসাইটে যা গুগলের সাথে অংশীদার, সেখানে যে বিজ্ঞাপনগুলো দেখায় সেখান থেকে গুগল $32.78 বিলিয়ন আয় করেছে। তৃতীয় হলো ইউটিউব অ্যাডস। এখান থেকে গুগলের ইনকাম $29 বিলিয়ন। মজার ব্যাপার কি জানেন, এই বিজ্ঞাপনগুলো আমাদের ইউটিউবারদের আয়ের উৎস। বিজ্ঞাপনদাতারা যে টাকা দেয় গুগল সেগুলোর একটি অংশ নির্মাতাদের মধ্যে ভাগাভাগি করে দেয়। মানে 45% গুগল নেয় আর 55% দেয় নির্মাতাদের। গুগল প্লে স্টোরে থাকা অ্যাপসের জন্য একই কথা। এখন একটি অ্যাপ নির্মাতা তাদের অ্যাপ গুগল প্লে স্টোরের মাধ্যমে বিক্রি করেন, তখন 70% টাকা পায় নির্মাতা আর 30% পায় গুগল। অ্যাপ বিক্রি এবং ফোন ও ল্যাপটপ বিক্রির অর্থ হচ্ছে গুগলের চতুর্থ ইনকাম সোর্স, যার পরিমাণ $29 বিলিয়ন। মানে মোট আয়ের 10% সামান্য বেশি। শেষ বড় রাজস্ব উৎস হলো গুগল ক্লাউড, যা $26 বিলিয়ন। চলুন জেনে আসি গুগল এই টাকা কোথায় খরচ করে। গুগলের মোট আয়ের মধ্যে $40 বিলিয়ন চলে যায় উন্নয়ন, গবেষণা এবং নতুন পরিষেবা চালুর পিছনে। গবেষণায় ব্যর্থতা থাকলেও
এই কাজটি চালিয়ে যায় তারা। অন্যদিকে প্রায় $44 বিলিয়ন যায় বেতন, অফিস ভাড়া থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে। বলতে গেলে গুগলের $207 বিলিয়ন খরচ হয়ে যায়। তাদের কোম্পানির ব্যালেন্স শিট বলছে 2022 সালে $11 বিলিয়ন ট্যাক্স বাদ দিয়ে তাদের লাভ ছিল প্রায় $60 বিলিয়ন। এই ব্যবসায়িক মডেলের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে ফ্রি সেবা। বিনামূল্যে সেবা দিয়ে দুইভাবে লাভ করা যায়। প্রথমত, এই বিনামূল্যের জিনিসগুলো সম্পূর্ণ বিনামূল্যে নয়। মূল স্তরের পণ্যগুলো বিনামূল্যে, তবে যদি আপনি প্রিমিয়াম পরিষেবা চান তবে আপনাকে অর্থ দিতে হবে। এটি একটি সাধারণ ব্যবসায়িক কৌশল যা প্রিমিয়াম মডেল নামে পরিচিত। গুগল ড্রাইভও বিনামূল্যে ব্যবহার করা যায়, তবে এটি স্টোরেজ সীমা 15 GB। যদি আপনি এর বেশি চান তবে আপনাকে অর্থ পরিশোধ করতে হবে। ইউটিউবে ভিডিও দেখা যায় বিনামূল্যে, কিন্তু এর মধ্যে বিজ্ঞাপন থাকে। যদি আপনি বিজ্ঞাপনগুলো মুছে ফেলতে চান তবে আপনাকে অর্থ দিতে হবে। এই প্রিমিয়াম মডেল খুব সফল, কারণ এটি আপনাকে ট্রাই বিফোর ইউ বাই করার সুযোগ দেয়। তবে গুগলের ক্ষেত্রে আকর্ষণীয় বিষয় হলো বেশিরভাগ মানুষ তাদের পেইড পরিষেবা ব্যবহার করে না। ইউটিউবে ভিডিও দেখার 95% মানুষ তাদের প্রিমিয়াম ইউজার না। জিমেইল বা গুগল ড্রাইভ ব্যবহারেও 95% মানুষ বিনামূল্যে ব্যবহার করছেন, কিন্তু তবুও গুগল তার বেশিরভাগ রাজস্ব অর্জন করে বিনামূল্যের পরিষেবাগুলো থেকে। এখন আসুন দ্বিতীয় কারণ দেখি, তথ্য সংগ্রহ। বিনামূল্যে যত পরিষেবা আমরা ব্যবহার করি তত বেশি গুগল আমাদের ডেটায় অ্যাক্সেস পায়। যা কিছু আমরা গুগলে সার্চ করি, ইউটিউবে ভিডিও দেখি, যে ইমেইল পাঠাই, সবগুলো তথ্য গুগল অ্যানোনিমাস ভাবে সংগ্রহ করে এবং লক্ষ্যবস্তু বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গুগলে যদি আপনি স্বাস্থ্যকর রেসিপি খোঁজেন তাহলে পরবর্তীতে গুগল তার অংশীদার ওয়েবসাইট এবং পরিষেবাগুলো, বিশেষ করে পুষ্টিবিজ্ঞানীদের বিজ্ঞাপন আপনি খুললেই দেখতে পাবেন। গুগল একটি উন্নত মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে টার্গেট অ্যাড দেখায়। শুধু বিজ্ঞাপনের জন্য নয়, সাধারণ সার্চ রেজাল্টগুলোর জন্য গুগল একটি জটিল অ্যালগোরিদম ব্যবহার করে। এখন আসুন গুগলের বিজ্ঞাপন লক্ষ্য নির্ধারণের কাজটি আরও ভালোভাবে বুঝতে গুগলের পেইড অ্যাডসে ফিরি। আপনার বয়স কত? আপনি একজন পুরুষ নাকি মহিলা? আপনি কোন দেশে থাকেন, কোন শহরে থাকেন, আপনি কি সার্চ করেন, আপনি কি পছন্দ করেন, এই ডেটার উপর ভিত্তি করে গুগল আপনার জন্য একটি প্রোফাইল তৈরি করে। একজন বিজ্ঞাপনদাতা এই প্যারামিটারগুলো দেখে অডিয়েন্স ঠিক করে। যদি আপনার একটি ব্যবসা থাকে এবং আপনি চান যে আপনার বিজ্ঞাপনটি 15 থেকে 25 বছর বয়সী মেয়েদের কাছে পৌঁছাক যারা বিশেষভাবে এনসিআর অঞ্চলে থাকে, আপনি এই প্যারামিটারগুলো সিলেক্ট করতে পারবেন এবং কিছু কিওয়ার্ড দিতে পারবেন, যেমন সানগ্লাস বা শাড়ি। গুগলের কাজ হলো বিজ্ঞাপনদাতাদের এবং ব্যবহারকারীদের মিলিয়ে দেওয়া। যদি আপনার বয়স, অঞ্চল এবং লিঙ্গ প্যারামিটারগুলোর সাথে মিলে এবং আপনি গুগলে সানগ্লাস সম্পর্কিত কোনো শব্দ সার্চ করেন, তাহলে গুগল জানবে যে আপনি ওই বিজ্ঞাপনের টার্গেটেড কাস্টমার এবং গুগল আপনাকে এই বিজ্ঞাপনই দেখাবে। যদি আমরা আরও কিছু জটিলতার দিকে যাই তাহলে বিজ্ঞাপনদাতাদের মধ্যে অনেক প্রতিযোগিতা রয়েছে, তাই বিজ্ঞাপন দেখানোর জন্য একটি বিডিং ব্যবস্থাও আছে। বিজ্ঞাপনদাতারা সিদ্ধান্ত নিতে পারেন তারা তাদের বিজ্ঞাপন দেখানোর জন্য কত টাকা দিতে প্রস্তুত। যদি অন্য কোনো কোম্পানি বেশি টাকা দিতে চায় তাহলে তাদের বিজ্ঞাপন প্রথমে দেখানো হবে। গুগল বিজ্ঞাপন র্যাঙ্ক নির্ধারণ করতে অ্যাড র্যাঙ্ক হিসাব করে। প্রতিটি বিজ্ঞাপনের জন্য এটি র্যাঙ্ক নির্ধারণ করে। এর জন্য অর্থের পাশাপাশি বিজ্ঞাপনের গুণমানও বিবেচনা করা হয়। মোট কথা, গুগলের ম্যাক্সিমাম আয় আসে এখান থেকে। যদি গুগলের মোট আয় 280 বিলিয়নের মধ্যে 237 বিলিয়নই আসে এই আয় থেকেই। গুগল সবচেয়ে বড় জাম্পটি দেয় কোভিডের সময়, কারণ তখন মানুষ রাত দিন বাড়িতে ইন্টারনেট নিয়ে পড়ে থাকতো। তবে গুগলই একমাত্র কোম্পানি নয় যা টার্গেটেড বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা করে। মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামও একইভাবে কাজ করে। অ্যামাজনও এমনভাবে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করে। আপনারা মনে করতে পারেন কেন অ্যামাজন বিজ্ঞাপন দেখাতে যাবে যখন এটি ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করছে। আসলে পণ্য বিক্রির সময় প্রতিটি ব্যবহারকারীর ক্রয়ের ইতিহাস, ডেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যা গুগলের তুলনায় অনেক বেশি। কারণ গুগল শুধুমাত্র জানে আপনার আগ্রহ কোথায়, কিন্তু অ্যামাজন জানে আপনি কোন পণ্যগুলো কিনছেন। আপনি আরও সঠিকভাবে লক্ষ্যবস্তু হতে পারেন এই পণ্য কেনার মাধ্যমে। দিন শেষে ডেটাই সব। আমি টেকনোলজি রিলেটেড সব ভিডিওতেই বলে থাকি, যাদের কাছে যত বেশি ডেটা তারা তত বেশি ইনসেইন পাওয়ারফুল। তবে এখন মানুষের মধ্যে ডেটা প্রাইভেসি নিয়েও সচেতনতা বাড়ছে। চ্যাটজিপিটির মতো সার্ভিসগুলো গুগল সার্চের প্রবণতা কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে, যা গুগলের জন্য অশানি সংকেত বটে। তবে প্রযুক্তির এই বাজারে কে কাকে ডিঙিয়ে কখন এগিয়ে যাবে তা অনুমান করা সহজ নয়।
ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।